নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর্চিকর হসপিটাল ও মেডিকেল কলেজ। আর্চিকর মানে রাধা গোবিন্দ কর। আচ্ছা ভাবুন তো, যেখানে গোবিন্দ সদা জাগ্রত সেখানে আমাদের রাধারা কেন অত্যাচারের মুখে পড়বেন? এই প্রশ্ন যদি আমরা আজকে তুলি, সেটা কি খুব অযৌক্তিক হয়? রাধা গোবিন্দর শাশ্বত যুগল মূর্তি আমাদের মানস চক্ষে, আমাদের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো সনাতনী রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে তো কখনো অস্বীকার করেন না। আমাদের পরম প্রিয় এবং একই সঙ্গে যাকে আমরা পুজো করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। তাই যেখানে গোবিন্দ সদা জাগ্রত, সেখানে আমাদের রাধারা কিভাবে অত্যাচারের শিকার হন? দেখুন, 27শে সেপ্টেম্বর ছিল আর্চিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার বলেছিল শুনানি পিছিয়ে দিতে, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় 30শে সেপ্টেম্বর সোমবার এই মামলা শুনবেন এবং সিবিআই সেখানে তাদের পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ 23শে সেপ্টেম্বর সকাল সকাল সিবিআই এর দপ্তরে চলে গেছেন। অপূর্ব বিশ্বাস, যিনি ফরেন্সিক মেডিসিনের প্রফেসর এবং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, যিনি তার আরো দুজন সহকর্মীকে সঙ্গে নিয়ে তিলোত্তমার ময়না তদন্ত করেছিলেন, 22শে সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে সিবিআই এর জেরার মুখে তিনি তার বয়ান তো লিপিবদ্ধ করেছেন এবং সিবিআই আধিকারিকরা তাকে যে প্রশ্ন করেছিল তার জবাব তিনি দিয়েছেন। তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বিস্ফোরক দাবি করেন। তিনি বলেছেন যে তিলোত্তমার কাকু পরিচয় দিয়ে, যদিও রক্তের সম্পর্ক নেই, একজন প্রাক্তন কাউন্সিলর তাকে বলেছিলেন যে ময়না তদন্ত সন্ধ্যের মধ্যেই করতে হবে, না হলে রক্ত গঙ্গা বইয়ে দেয়া হবে। ভাবতে পাচ্ছেন এত তারা দেহ সৎকার করার জন্য, যাতে আর ময়না তদন্ত করার কোনো সুযোগ না থাকে? অর্থাৎ প্রথম থেকেই কিছু ঢাকবার চেষ্টা। ওই রাজনৈতিক নেতা যিনি একসময় সিপিএম করতেন, 2021 সালের পর তৃণমূলে যোগদান করেন, তিনি ওই টালা থানায় গিয়ে অভিযোগ পত্র লেখেন, যেখানে তিলোত্তমার বন্ধু তার আইনজীবীকে নিয়ে গিয়েছিলেন। তারা কিন্তু অভিযোগ পত্র লেখার কোনো সুযোগ পাননি। টালা থানায় যে অভিযোগপত্র দাখিল হয়েছিল, সেখানে পরতে পরতে কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা জ্ঞাপন করেছিলেন তিলোত্তমার পরিবারের সদস্যরা। অর্থাৎ তিলোত্তমার বাবা মা বা তার বন্ধুর আইনজীবী তো অভিযোগপত্রটি লেখেননি, লিখেছেন তো ওই কাকু। ইনি পানিহাটির কাকু, আর এক কালীঘাটের কাকু প্রেসিডেন্সিতে, ইনি পানিহাটির কাকু, একসময় সিপিএম এর মাতব্বর ছিলেন নাকি। তাহলে এই পানিহাটির কাকুকে কবে সিবিআই তলব করবে? পানিহাটির কাকুর মাথায় যার আশীর্বাদের হাত আছে, তিনি ওই অঞ্চলের দুর্দণ্ড প্রতাপ নেতা। তাহলে পরতে পরতে রহস্য। এবং একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট, যে অনেক কিছু ঢাকা দেওয়ার চেষ্টা সচেতনভাবে করেছিল মাতৃজঠরের লজ্জা সন্দীপ, উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ চিকিৎসকরা, টালা থানার ওসি এবং এখনো যাদের পরিচয় জানা যায়নি
তাদের অঙ্গুলি হেলনেই এই তথ্য প্রমাণ লোপাটের কাজ হয়েছিল বলে সিবিআই মনে করছে। একটা চমকপ্রদ তথ্য সামনে এসছে কি, যে ঘটনার দিন রাত ৩টের আশেপাশে সন্দীপ ঘোষ আর্চিকর হসপিটালে গিয়েছিলেন। পিছনের লিফট দিয়ে তিনি ওপরে ওঠেন। এখন প্রশ্ন হলো, সন্দীপ ঘোষ কি তার নিজের গাড়িতে গিয়েছিলেন? সম্ভবত যাননি। অন্য কোনো ভাবে তিনি আর্চিকর হসপিটালে পৌঁছন। তাহলে রাত ৩টের সময় সন্দীপ ঘোষের আরজিকর হসপিটালে পৌঁছানোর পিছনে কারণ কি? সন্দীপ ঘোষের ভূমিকা সিবিআই এর আতশ কাচের নিচে অনেক দিন, এবং তারপরে যে খবরটা সামনে এসছে যে ঘটনার দিন রাত ৩টে নাগাদ সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালে ছিলেন, পৌঁছেছিলেন। কিভাবে পৌঁছেছিলেন, কেন পৌঁছেছিলেন, সেটাই সিবিআই এর তদন্তের বিষয়। রবিবার সিবিআই আরজিকরে গিয়ে প্রশাসনিক ভবনে থেকে কিছু কাগজপত্র নেয়, সন্দীপ ঘোষের ঘরে যান। একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে তদন্তকারীদের কাছে, পরবর্তী স্ট্যাটাস রিপোর্টে তারা সেটা জানাবেন, যে বৃহৎ ষড়যন্ত্র এই হত্যাকাণ্ডের পিছনে, এবং তিলোত্তমা কার্যত বড় সড় কোনো দুর্নীতির পর্দা ফাঁস করে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছিলেন, তাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এখন সঞ্জয় রায়, যে সিভিক ভলেন্টিয়ার, যাকে অভিযুক্ত হিসাবে পুলিশ ধরেছিল 10ই অগাস্ট, সে কিন্তু মৃতদেহের সঙ্গে সহবাস করতে অভ্যস্ত। এটা এক ধরনের মানসিক বিকৃতি, এবং মৃতদেহের সঙ্গে সহবাসের ছবি ক্যামেরাবন্দি করে সেগুলো বাইরে পাচার করা হয়। ভারতবর্ষে এগুলো নিষিদ্ধ, কিন্তু সঞ্জয়ের মোবাইল ঘেঁটে সিবিআই এর তদন্তকারীরাও এই রকম ভিডিও পেয়েছেন। অর্থাৎ সঞ্জয় যে একজন মানসিক বিকারগ্রস্ত রোগী, তার মোবাইল খুলে বিভিন্ন পর্ন ভিডিও থেকে এটা প্রমাণিত হচ্ছে সিবিআই এর, তাই দাবি করেছেন তারা। তাহলে কি তিলোত্তমার খুন করার পরে তার মৃতদেহের সঙ্গে অত্যাচার করেছিল সঞ্জয়? এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে রহস্যের চট। এবং সন্দীপ ঘোষ প্রাইম সাসপেক্ট। সেদিনকে কোথায় হয়েছিল ঘটনাটা? সেমিনার রুমে, কার্ডিওলজিতে, নাকি অন্য কোথাও? ঘটনা মানে খুন করার পর তিলোত্তমার মৃতদেহ সম্ভবত সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল। প্রথম থেকেই যে প্রশ্নটা উঠছে না, সেমিনার রুমে ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটেছে অন্য কোনো জায়গায়। সেখানে ঘটনাটা ঘটানোর পর পরিকল্পিতভাবে তিলোত্তমার মৃতদেহকে নিয়ে আসা হয় সেমিনার রুমে। সিবিআই এর সূত্র বলছে তারপর সেমিনার রুমে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়। কেউ কি সঞ্জয়কে ফোন করে খবর দিয়েছিল? কারণ সঞ্জয়ের যে এই ব্যাধিটা আছে সেটা সন্দীপ ঘোষ সহ অনেকে জানতো, কারণ সঞ্জয়ের আরজিকর হসপিটালে অবাধে ঘোরাফেরা করার ছাড়পত্র ছিল। অর্থাৎ তারপরে সঞ্জয়কে কি খবর দেওয়া হয়েছিল যে এই রকম একটা ঘটনা ঘটেছে, এবং সঞ্জয়ের কি কি করণীয় সেটা সঞ্জয় তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল? তাকে হয়তো আর নতুন করে বলতে হয়নি যে তোমাকে এই কাজ করতে হবে, কারণ সে মানসিক বিকারগ্রস্ত। তাহলে কে বা কারা, যদি সিবিআই এর অনুমান সত্যি হয়, সঞ্জয়কে খবর দিয়েছিল যে সেমিনার রুমে আসতে? দেখুন, কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন সঞ্জয় নাকি তার অপরাধ কবুল করেছিল, বলেছিল আমাকে ফাঁসি দিন।
কিন্তু সিবিআই এর হেফাজতে সঞ্জয় কিন্তু তার অপরাধ স্বীকার করেনি। ঘটনাস্থলে সঞ্জয়ের ঢোকা বেরোনোর সিসিটিভি ছবি আছে, কিন্তু তারপরে বা তার আগে কি হয়েছিল? যদি সন্দীপ ঘোষ সেদিনকে রাত 3টে নাগাদ আরজিকর হসপিটালে গিয়ে থাকেন, কিসের জন্য গিয়েছিলেন? কেউ কি তাকে তলব করেছিল, নাকি পূর্ব পরিকল্পনা ছিল যে সন্দীপ ঘোষ রাত 3টেয় আসবেন, মাতৃজঠরের লজ্জা এবং তার সঙ্গে আরো অনেকের যে যোগ সাজস ছিল, এটা নিয়ে তো আর নতুন করে বলারও কিছু নেই, আপনারা বুঝতেই পারছেন। এখন বিরূপাক্ষ, অভিক, সৌরভ নামে আরেকজন বাদে আরজিকরের জুনিয়র ডাক্তার, দুদিন ধরে সিবিআই তাদের তলব করেছে। অনেকে বলছেন শুধু তলব করলে কি হবে, সিবিআই কেন গ্রেপ্তার করছে না? দেখুন, সিবিআই এর গ্রেপ্তার করছে কি করছে না, করলে কখন করবে, সেটা একদম সিবিআই এর ব্যাপার। গ্রেপ্তার করার আগে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ চাই। কালকে অভিক যেভাবে সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে পালিয়ে গেছে, এরা সব উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষের অত্যন্ত কাছের লোক। দেখুন, কালকে আইএম এর বেঙ্গল চ্যাপ্টারের ওদের যে নির্বাচন হবে তার প্রস্তুতি সভা ছিল, সেখানে উত্তরবঙ্গ লবির 3জন চিকিৎসক এসেছিলেন এবং তাদেরকে কার্যত গো ব্যাক ধ্বনির মধ্যে ওই পার্ক সার্কাসে আইএম এর যে অফিস, সেখান থেকে বেরিয়ে যেতে হয়। তাদের মধ্যে একজন আমার মাইকে বলবার চেষ্টা করেছিলেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের তো সুযোগ দেওয়া উচিত। সিবিআইয়ের কাছে তারা তাদের কথা বলবেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু এখনো এই অভিক বিরূপাক্ষের পক্ষে কথা বলা লোক রয়েছে। কারণ এই অভিক বিরূপাক্ষ যদি সিবিআই এর জেরায় মুখ খুলতে শুরু করে, যারা এখনো মেঘের আড়ালে আছেন, লুকিয়ে আছেন, বালিতে মুখ গুজে আছেন, তারাও বিপদে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছেন, আমরা অত্যন্ত বিচলিত বোধ করছি এবং আপনারা যা ভাবছেন তার থেকেও অনেক খারাপ কিছু আছে এই রিপোর্টে। এবং তদন্তের স্বার্থে তিনি প্রত্যেক পক্ষের আইনজীবীদের বলেছিলেন যে এই রিপোর্ট নিয়ে তারা যেন কোথাও কোনো আলোচনা না করেন, এবং অবশ্য কোনো আইনজীবী সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্টের কপি পাননি। তুষার মেহতা, সলিসিটর জেনারেল, যিনি সিবিআই এর পক্ষে সওয়াল করেছেন, তিনি অবশ্যই তো দেখেছেন এবং 3জন বিচারপতি দেখেছেন। অর্থাৎ গভীর 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 চক্রান্ত, এবং এই খুনের পিছনে আরজিকরের সঙ্গে সম্পর্কিত লোকজন যুক্ত আছে বলে সিবিআই কার্যত নিশ্চিত। স্ট্যাটাস রিপোর্টে তারা তাদের ফাইন্ডিংস গুলো জানাবেন এবং কাকে কাকে গ্রেপ্তার করা হবে এবং হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, সেটা কিন্তু তারা মোটামুটি আগাম পরিকল্পনা করে ফেলেছে এবং সেই অনুযায়ী তারা তাদের পরবর্তী পদক্ষেপগুলো করবেন। অনেকে সিবিআই এর সাকসেস রেট নিয়ে প্রশ্ন তোলেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই ঘটনাটা না সমস্ত ঘটনার থেকে আলাদা এবং মানুষের অসন্তোষ, রোষ কোন পর্যায়ে গেছে, শারদোৎসবের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, এখনো পুজোর কেনাকাটা জমেনি। মণ্ডপের প্রস্তুতি, থিমের প্রস্তুতি, পুজোর প্রস্তুতি উদ্যোক্তারা করছেন, কিন্তু সবার মনের যে স্বাভাবিক প্রফুল্লতা থাকে না, মা আসছেন এই সময়, সেই প্রফুল্লতাটুকু নেই। এবং বিদেশের বাঙালি ডায়াসপোরা তারাও কিন্তু
প্রতিবাদে সরব হচ্ছেন। দেখুন, প্রথমে বাবুল সুপ্রিয়র বিদেশে অনুষ্ঠান করার কথা ছিল পুজোর মধ্যে, সেটা বাতিল হয়েছে। শুনলাম ডোনা গাঙ্গুলির লন্ডনে অনুষ্ঠান করার কথা ছিল, সেটাও উদ্যোক্তারা বাতিল করেছেন। অর্থাৎ কারোর সেই মানসিক প্রফুল্লতা নেই। এখন ওই দুর্গাপুজোর চেক বিলি শুরু করেছে প্রশাসন। হাওড়া শরৎ সদনে চেক বিলি হয়েছে, সেখানে নাকি প্রসূন বন্দ্যোপাধ্যায় কার্যত প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন, আপনারা নিয়ে নিন এগুলো। অনেকেই তো মন থেকে তাদের সায় দিচ্ছে না না এই চেকটা নেবার, কিন্তু যদি চাপ সৃষ্টি করা হয় শাসক দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, তারা শেষ পর্যন্ত তাদের অবস্থানে টিকে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। এই রবিবার 22 তারিখ আমি মানিকতলা অঞ্চলে দেখলাম, কটা বাজে, 7:30, মানিকতলার ওই চৌমাথায় উই ওয়ান্ট জাস্টিস বলে প্রচুর মানুষ, এবং একেবারে সাধারণ মানুষ। এরা দেখুন, প্রত্যেকের কোনো রাজনৈতিক মত থাকতে পারে, সেটা একদম ভিন্ন। রাজনৈতিক মত তো সবার আছে, কম বেশি সবার আছে, কিন্তু যে ছবিটা দেখলাম, যে মুখগুলো দেখলাম, রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, তারা রাজনৈতিক দলের মিটিং মিছিলে যাওয়ার মানুষ নন, কিন্তু তারা সচেতন মানুষ। সচেতন মানুষ বলেই এই ঘটনাটা কেউ মানতে পারছে না, আমাদের একদম নাড়া দিয়ে গেছে। এই যে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন বন্যা দুর্গত অঞ্চলে, সকালবেলায় দেখলাম ফুলবাগান মোড়ে জুনিয়র ডাক্তার একটা ক্যাম্প করেছেন। বন্যা পীড়িত অঞ্চলে তারা ক্যাম্প করছেন, এবং সেখানেও মানুষ কিন্তু বলছেন যে আপনাদের আন্দোলন সঠিক। আরে আপনারা তো আর মায়না বাড়াবার দাবিতে আন্দোলন করেননি, আপনারা একজন পড়ুয়া চিকিৎসক যে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল, 36 ঘন্টা টানা কাজ করার পর নিজের কর্মক্ষেত্রে যাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তার বিচার চাইছেন, অপরাধীদের শাস্তি চাইছেন। আপনারা তো মাইনা বাড়াওয়ের দাবিতে কর্মবিরতি করেননি। হ্যাঁ, অসুবিধা হয়েছে মানুষের, কিন্তু দেখুন মানুষ কিন্তু সেইভাবে ক্ষোভটা জানাচ্ছে না। অর্থাৎ মানুষের সমর্থন আছে। দুর্গাপুজোর সঙ্গে প্রতিবাদ কেন হবে না? পুজো পুজোর মতো হবে, সচেতন নাগরিক তাদের মতো করে প্রতিবাদ করবে, এর মধ্যে বিরোধটা কোথায়? অনেক কার্নিভালে, উৎসবে কোনো ঘটনা নিয়ে মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন, ইতিহাসে অনেক অভিজ্ঞতা আছে। যারা উৎসব করবেন ব্যক্তিগত ব্যাপার, যাদের মনে মেঘ কেটে গেছে, যারা মনে করছেন যে শারদোৎসবে সামিল হতে হবে, হবেন, কে বাধা দিচ্ছে? আর যারা মনে করছেন পুজোটা করব কিন্তু উৎসবে সামিল হব না, তাদের স্বাধীনতা। মাতৃ আরাধনার সঙ্গে এই তিলোত্তমার বিচারের কি কোনো প্রভেদ আছে নাকি? মাতৃ আরাধনার সঙ্গে আমরা কি বিচারের দাবিতে দু কথা বলতে পারি না? ওই যে বললাম, গোবিন্দ যেখানে সদা জাগ্রত, সেখানে রাধারা কিভাবে অত্যাচারিতা হন, এই প্রশ্ন তো মায়ের কাছে করতে হবে। বিনায়ক বন্দ্যোপাধ্যায় চমৎকার লিখেছেন যে ঘুমের অধিকারও তো আমাদের অধিকার। 36 ঘন্টা একটানা কাজ করার পর তিলোত্তমা একটু ঘুমোতে চেয়েছিল, নিরুপদ্রব শান্তির ঘুম। তার ঘুমটাকে খুন করেছে মাতৃজঠরের লজ্জারা, ধর্ষকরা, খুনিরা। তাহলে দিনের সঙ্গে রাত্রি যেমন আসে, ঘুমের সঙ্গে জাগরণ আসে।
এই যে রাত দখলের ডাক, এই রাত দখলের ডাক আসলে আমাদের শান্তিতে নিরুপদ্রবে ঘুমোনোর অধিকারকে নিশ্চিত করার ডাক। মায়ের কাছে কি প্রার্থনা করি আমরা? যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা। আমাদের ভেবে দেখার দরকার আছে। তিলোত্তমা ঘুম তো খুন করেছে ধর্ষকরা, খুনিরা, দুষ্কৃতীরা, কিন্তু 11 কোটি বাঙালির, পশ্চিমবঙ্গবাসীর ঘুম খুন হয়ে গেছে 9ই অগস্টের রাতে। সেই নিরুপদ্রব ঘুমকে, ঘুমের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই তো আমাদের আন্দোলন, আমাদের পথে নামা, আমাদের মিছিল করা, আমাদের রাত দখল। এসব কোনো দলীয় কর্মসূচিতে পাবেন না। রাজনৈতিক দলগুলো চেনা পথের পথিক বাঁধাগতের বজনাদার। বিরোধী দলগুলো নিশ্চয়ই করবে, এটা তাদের কর্তব্য যে এই বিষয়টা নিয়ে সরব হওয়া। রাজ্যের বিরোধী দলগুলো করছে, সিপিএম করছে, বিজেপি করছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সবাই করছেন, সুজন, সেলিম, বিমান দাস সবাই করছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে, যারা বলে আমরা এখানে তৃণমূলের একমাত্র বিকল্প, বামেরা যতই আন্দোলন করুন না কেন, জনগণের আশীর্বাদ তারা ইভিএম এ পাবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন সেভাবে মুখ খুললেন না এই ঘটনাটা নিয়ে? তাদের এই নীরবতা কিন্তু অনেক প্রশ্নের জন্ম নিতে পারে। কেন্দ্রে সংখ্যালঘু সরকার বলে, মানে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই বলে আমি সংখ্যালঘু বললাম, সেই কারণে কি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিস্ময়কর নীরবতার পিছনের কারণ? এই প্রশ্নের জবাব কিন্তু বিজেপির নেতৃত্বকে দিতে হবে। তাদের অনেক অ্যাসার্টিভ রোল আমরা এক্সপেক্ট করেছি। শক্তি স্বরূপা রেখা পাত্রর সঙ্গে প্রধানমন্ত্রী ভোটের আগে কথা বলেন। রেখা পাত্র সত্যিই শক্তি স্বরূপা। রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে কথা বলেন নির্বাচনের আগে। কিন্তু তিলোত্তমা তো শক্তি স্বরূপা ছিল। তার মা বাবার সঙ্গে একবারও দূরাভাষে কথা বলতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলেছিলেন, একদম সঠিক বলেছিলেন, রেখা পাত্র সত্যিই শক্তি স্বরূপা। কিন্তু আমাদের তিলোত্তমা কি শক্তি স্বরূপা নয়? সর্বস্ব হারানো বাবা মায়ের সঙ্গে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী একবারের জন্য টেলিফোনে কথা বলতে পারতেন না? এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং মানুষ জানতে চাইছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর এই নীরবতার পিছনের কারণ কি? শুধুই কি রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি অন্য রাজ্যের নির্বাচনে ব্যস্ত আছেন বলে পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে তারা ওয়াকিবহাল নন? এই যুক্তি মানতে রাজি নন। জেপি নাড্ডা বিবৃতি দিয়েছেন, বিজেপির অন্য নেতারা দিয়েছেন, কিন্তু আমার মনে হলো যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর অনেকের সঙ্গে ফোনে কথা বলেছেন, কিন্তু আমাদের তিলোত্তমা সেও শক্তি স্বরূপা। তার মা বাবার সঙ্গে কথা বলার জন্য 5 মিনিটের অবসর পেলেন না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে এসেছে। আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত।